আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। নিউ বিজ্ঞান পরিচিতি পঞ্চম অধ্যায় সাজেশন, অনার্স দ্বিতীয় বর্ষ, সমাজকর্ম বিভাগ এবং শিক্ষাবর্ষ ২১-২২ পরীক্ষার্থী ২০২৪। তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগতম। তো আজকে পঞ্চম অধ্যায় ক্লাসটা এতটুকু গুরুত্বপূর্ণ আমি বলছিলাম। এর প্রধান কারণ হচ্ছে কি, পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন কমন একটু কম, পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, মাস্ট বি, একটা না একটা প্রশ্ন আসবেই, কিন্তু একটু কম পাওয়া যায়। যার কারণে আমরা আজকে টপিকটা এমনভাবে সাজিয়েছি যাতে আমাদের এই প্রশ্ন নিয়ে ঝামেলা না হয়, যে কোনো প্রশ্ন আসলে আমরা যেন পাই। তার আগে একটা কথা বলি, যেটা নোটে আমাদের উল্লেখ নেই, এই কথাটা সকলকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে কি, মানুষ সামাজিক জীব। ওকে, সো সমাজে বসবাস করতে গিয়ে তাকে কতগুলো উপাদানের উপর নির্ভর করতে হয়। আমরা যে সমাজে বসবাস করি মানুষ, আমাদের কিছু উপাদানের উপর নির্ভরশীল থাকতে হয়। সেই উপাদানগুলো কি কি দেখো: বিবাহ, পরিবার, জ্ঞাতি সম্পর্ক, লিঙ্গ ও বংশধারা। আমি আবারও বলতেছি, একটু মিলিয়ে নাও। প্রথম হচ্ছে কি আমাদের পরিবার, তারপর কি বিবাহ, তারপর কি জ্ঞাতি সম্পর্ক, তারপর বংশধারা, তারপর লিঙ্গ। ওকে, এগুলোর উপর আমাদের কি করতে হয়? নির্ভরশীল হতে হয়। ওকে, সো আমরা আজকে শুরু করি। প্রথমে আমরা যেটা টপিক নিয়েছি সেটা হচ্ছে পরিবার। ওকে, পরিবারের ধারণা বা সংজ্ঞা, এটা তোমাদের মনে রাখতে হবে। আরেকটা বিষয়, তোমরা যখন নোট জমা দেবে অবশ্যই একটা কাজ করবে। সেই কাজটা কি, তোমরা এই যে তোমাদের নোটস আছে, দেখো এই নোটসগুলাই তোমরা এই যে বিভিন্ন সিগনেচার দিয়ে রাখবে। হ্যাঁ, নোটসগুলো তোমরা সিগনেচার দিয়ে রাখবে। যেমন হচ্ছে দেখো, আমি সিগনেচারগুলো দিয়ে রাখছি। এক্ষেত্রে হবে কি, কেউ কারো নোট, এই যে দেখো আমার নোটগুলো দেখো, কেউ কারো নোট কি করতে পারবে না, কপি করতে পারবে না। ওকে, সুতরাং তোমরা এবার থেকে যারা নোট জমা দেবে অবশ্যই নোটগুলা এরকম মার্ক করে রাখবা। যেমন আমি প্রত্যেকটা জায়গায়, দেখো প্রত্যেকটা জায়গায় আমি করে রাখছি, নোটসগুলোতে আমার সিগনেচার দিয়ে রাখছি। এতে আমার হচ্ছে কি, দেখো এতে এই যে প্রত্যেকটা জায়গায় সিগনেচার দিয়ে রাখছি, যাতে কেউ আমারটা কপি করে দিতে না পারে। হ্যাঁ, এরকম তোমরা তোমাদেরটা দেবে। এই যে দেখো। ওকে, ঠিক আছে। সো আমরা আলোচনায় ফিরে যাই। প্রথমে হচ্ছে আমরা কি বললাম বলো তো? আমরা বলছি বিবাহ, পরিবার, জ্ঞাতি সম্পর্ক, লিঙ্গ, বংশধারা ইত্যাদি কি আমাদের সামাজিক উপাদান। সো এগুলোকে নিয়ে আমাদের কি করতে হয়? আমাদেরকে সমাজে বসবাস করতে হয়। ওকে, আচ্ছা, এখানে একটু সমস্যা করতেছে মেবি, আমরা আবার আচ্ছা প্রথম অধ্যায় থেকে চলে আসছে। আচ্ছা, চলে আসছে। ওকে, তো পরিবার কি? পরিবার বলতে এমন একটি স্থায়ী সংগঠনকে বোঝায় যেখানে বৈবাহিক সম্পর্কের সূত্রে স্বামী স্ত্রী ও তাদের সন্তানাদি সহ কিংবা সন্তানাদি ছাড়াও একত্রে বসবাস করে। অর্থাৎ পরিবার কি এমন একটি স্থায়ী সম্পর্ক বা সংগঠন, ছোটখাটো সংগঠন। বিবাহ যেহেতু একটা সংগঠন, পরিবার একটা সংগঠন, তো এমন একটা সংগঠন যে সংগঠন কি হয়, বৈবাহিক সম্পর্কের সূত্রে স্বামী স্ত্রী কি করে, তাদের সন্তানাদি ছাড়া বসবাস করে, সেটা হচ্ছে পরিবার। ম্যাকআইভার ও পিএজের মতে, অর্থাৎ বিবাহভিত্তিক ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার, যা সন্তানাদির জন্মদান ও লালন পালনের জন্য পরিলক্ষিত হয়। স্বামী স্ত্রী ও সন্তানাদি সহ অন্যান্যদের রক্ত সম্পর্কের ভিত্তিতে যে সামাজিক স্থায়ী সংগঠন গড়ে ওঠে তাকে কি বলা হয়? পরিবার বলা হয়। আচ্ছা, এবার আসো পরিবারের বৈশিষ্ট্যসমূহ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এরকম আসতে পারে। দেখো পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে: পরিবারের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো, অথবা বললো যে পরিবারের প্রকৃতির সমূহ ব্যাখ্যা করো, অথবা এরকম থাকতে পারে যে পরিবার কি, পরিবারের প্রকৃতি বা বৈশিষ্ট্যসমূহ তুলে ধরো ইত্যাদি, এরকম থাকতে পারে। বৈশিষ্ট্য তোমরা এখন বলতে পারো যে স্যার, ভাই আমি তো বৈশিষ্ট্য পড়তেছি, তো পরীক্ষায় যদি এখন আসে যে আমাদের প্রকৃতি লেখো, তখন মাথার মধ্যে যেন প্যাঁচ না হয়। হ্যাঁ, দেখো পরিবারের বৈশিষ্ট্য কি কি? সর্বজনীন সংগঠন। পরিবার এমন একটা সংগঠন যে সংগঠনে কি হয় বলতো, মোটামুটি সকলের সভ্য হওয়ার কি থাকে। পরিবার হচ্ছে গ্রহণযোগ্যতা বলতে কি, পৃথিবীর সকল সমাজে পরিবার তো আছেই,
তো মানুষ সভ্য হওয়ার পর থেকেই কিন্তু পরিবারের অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, পরিবার একটি সর্বজনীন সামাজিক সংগঠন। পরিবার পূর্বে ছিল, বর্তমানে আছে। অর্থাৎ পরিবার সর্বজনীন সংগঠন। তারপর কি? আমাদের রক্তের বন্ধন। পরিবার হচ্ছে রক্তের বন্ধন। কিভাবে দেখো তো? বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে একটা পরিবার গঠিত হয় এবং সন্তানাদি জন্ম লাভ করে। তো পরিবারের সদস্যগণ রক্তের সম্পর্ক দ্বারা কি হয়? পরস্পর আ কি বন্ধন গড়ে তোলে, এটাই এখানে বলা হয়েছে। তারপর পরিবার কি? আবেগময় ভিত্তি। পরিবারের মধ্যে কি আবেগের বহিঃপ্রকাশ ঘটে। মানুষ তার জৈবিক প্রয়োজন বা মানসিক যে প্রয়োজন, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো কি আমাদের আবেগময় ভিত্তি। যেটা কি হয়? আমাদের পরিবারের মধ্যেই গড়ে ওঠে। সামাজিক অনুশাসন। সামাজিক অনুশাসন আমাদের কোথায় হয়? পরিবার। তার মধ্যে সম্পর্ক, স্থায়িত্ব, সীমিত পরিধি, এগুলো তোমরা বই থেকে পড়ে নিবে। হ্যাঁ? বিস্তারিত আলোচনা করতে গেলে দেখা যায় যে অনেক বেশি হয়ে যায়। সমাজ কাঠামোর মধ্যমণি, সমাজ হচ্ছে কি করে? সামাজিক বিধি নিষেধ পরিবার থেকে কি হয়? আরোপ করা হয়, গঠনমূলক ভূমিকা পালন করে। হ্যাঁ? এগুলো তোমরা পড়ে নেবে। এবার আসলে পরিবার কত ধরনের, পরিবারের ধরন, মানে পরিবারের ধরনটা কিরকম হয়? কত প্রকার হয়? এটা হচ্ছে আমাদের এবার বোঝার বিষয় বা শ্রেণীবিভাগ। তো পরীক্ষায় যদি এরকম আসতে পারে, পরিবারের ধরনসমূহ উল্লেখ করো। যেমন ধরো এখানে দেখো আমি প্রশ্নগুলো দিয়েছি। পরিবার কাকে বলে? পরিবারের প্রকারভেদ বর্ণনা করো। পরিবার কাকে বলে? পরিবারের ধরনসমূহ বর্ণনা করো। বা ধরন, শ্রেণীবিভাগ, প্রকারভেদ সব একই। হ্যাঁ? তো দেখো পরিবার, এখানে আমি একটা বিষয় তোমাদেরকে বলি। আমি একটু মার্ক করে দেই। ওকে? এই যে আমি এখানে দেখাইছি, এডিটে যাই একটু। আম অ্যানিমেশন, ওকে। তোমরা এখানে দেখো, আমি যেটা বুঝেছি যে এই যে এই পয়েন্টগুলো আছে, ১ নম্বরে পরিবারের ধরন, পিতৃতান্ত্রিক পরিবার, অর্থাৎ যে পরিবারে কি হয়? পিতা কর্তৃক হচ্ছে কি হয়? পরিচালিত হয়। তারপর কি আমাদের মাতৃতান্ত্রিক, যে পরিবার আমাদের আ কি হয়? আ মায়ের ভূমিকা বেশি থাকে যে পরিবারে, হ্যাঁ? এগুলো তোমরা বইয়ে পাবে, সেটা হচ্ছে কি মাতৃতান্ত্রিক। এবার আসে কি? পিতৃসূত্রে পরিবার। পিতৃসূত্রে কি? এ ধরনের পরিবার সন্তানাদি পিতার বংশধর বা পিতৃকুলে পুরুষের নামে বা নিজের পিতাকে উত্তরাধিকার হিসাবে মনে করে। যেমন মুসলিম এবং হিন্দু সমাজে কি হয়? সকালে পিতার পরিচয় বলা হয়। এরপর কি? মাতৃসূত্রে। মাতৃসূত্রে এগুলো উপজাতীয় পর্যায়ে দেখা যায়। কি হয়? তারা সবসময় মায়ের পরিচিতি বেশি আ লাভ করে। তারা মায়ের পরিচিতি দিতেই স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। হ্যাঁ? তারপর কি দেখো? পিতৃবাস। পিতৃবাসটা কি? এ ধরনের পরিবারে নবদম্পতির স্ত্রী পিতৃগৃহে আসে। হ্যাঁ? বাস করে। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এটা কিন্তু চালু আছে। একটা বিয়ে করার পর পিতার যে বাস বা শ্বশুরবাড়িতে কিন্তু মেয়েরা যায়। আরেকটা কি? মাতৃবাস। মাতৃবাস হচ্ছে কি? মাতৃবাস হচ্ছে পরিবারের নবদম্পতির স্ত্রী পিতৃগৃহ, অর্থাৎ ঘর জামাই যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের মাতৃবাস। তারপর আছে আমাদের এই যে নয়াবাস। নয়াবাসটা হচ্ছে যে নবদম্পতি পিতৃগৃহে, অর্থাৎ শ্বশুরবাড়িতে গেল না শাশুড়বাড়িতে গেল, তারা নতুন করে একটা ঘর উঠলো। তারপর হচ্ছে হলো একক পরিবার, তারপর যৌথ পরিবার। একক পরিবার কি? বাবা-মা এবং সন্তানাদি, অথবা দেখা গেল যে শুধু আ বাবা-মা থাকলো, এটা হচ্ছে একক পরিবার। যৌথ পরিবার কি? সকলে মিলে মিশে থাকা। এখন আসো তোমাদের যে বিষয়টা বলি, এই যে আ সাইটে যে পয়েন্টগুলো আমি দিয়েছি দেখো, এই যে ক্ষমতার ভিত্তিতে মাপকাঠিত পরিবার, তাদের বংশানুক্রমে, অবস্থানের ভিত্তিতে, কাঠামো অনুসন্ধানে। এই বিষয়গুলো আমি মার্ক করে দিয়েছি এইজন্য যে তোমরা যদি মনে রাখতে পারো, ধরো তোমরা এই যে দেখো, তোমরা এই যে, আচ্ছা এটা একটু ঝামেলা করতেছে, ডান, ওকে। এই যে তোমরা দেখো এখানে পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার, এই ২ টা কি? ক্ষমতার মাপকাঠিতে হয়। তো তোমরা যদি ক্ষমতার মাপকাঠিতে পরিবার, বংশানুক্রমে পরিবার, আবাসস্থলের ভিত্তিতে, কাঠামো অনুসারে, এগুলো যদি তোমরা মনে না থাকে, তোমরা স্টেট শুধু এই পয়েন্টগুলো দিবা। ওগুলো তোমাদের দেওয়ার কোনো দরকার নেই। এত এত তোমাদের মনোযোগ দেওয়ার দরকার নেই যে ওগুলো মনে রাখতে হবে তোমাদের। ওকে। এবার আসো, আমাদের পরিবার শেষ। এবার পরিবারের যে কার্যাবলী বা পরিবারের কাজ বা ভূমিকা বা পরিবার আমাদের সমাজে আমাদের মানব জীবনে কিভাবে কাজ করে, এই বিষয়গুলা, আমাদের পরিবার কিভাবে আমাদের ছোট থেকে বড় করে ইত্যাদি, এই বিষয়টা, এই প্রশ্নটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো পরিবারের কাজ কি দেখো? পরিবারের কাজ হচ্ছে, ১ম নম্বর হচ্ছে জৈবিক কাজ। আমাদের কিছু জৈবিক কাজ, যেমন বৈবাহিক বন্ধনের মাধ্যমে স্বামী-স্ত্রী পরিবার গঠন করে বৈধ উপায়ে। এটা তো তোমরা বুঝতেছো জৈবিক কাজটা কি। তারপর কি? মনস্তাত্ত্বিক কাজ, অর্থাৎ আমাদের
শিশুর মানসিক বিকাশে পরিবার কী করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে শিক্ষামূলক কাজ। একটা শিশুর প্রাথমিক বিদ্যালয় কিন্তু হচ্ছে তার পরিবার। পরিবার থেকে সবকিছু শিখে তারা। তার মধ্যে কি রাজনৈতিক কাজ, অর্থনৈতিক কাজ, ধর্মীয় কার্যাবলী, নৈতিক কার্যাবলী। আমি পয়েন্টগুলো এমনভাবে সাজাইছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। দেখো প্রথমে কি জৈবিক, মানে জীবন বা দেহ, তোমরা যেন মনে রাখতে পারো। তারপর কি মন, তারপর কি শিক্ষা, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, নৈতিক। তারপর কি বিনোদন। পরিবার কিন্তু আমাদের বিনোদনের প্রধান মাধ্যম। আমাদের সামাজিকীকরণ, একটা শিশু ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তার সামাজিকীকরণ কিন্তু কি হয় আমাদের পরিবার থেকে পায়। আমাদের কি সামাজিক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিচর্যা, নিরাপত্তামূলক কাজ, একত্রে বসবাসের ব্যবস্থা, এগুলো তোমরা পয়েন্ট হলে তোমরা নিজেরাই বানিয়ে দিতে পারো। এখন প্রশ্নের সময় এরকম আসতে পারে যে দেখো যে পরিবারের কার্যাবলী উল্লেখ করো, বা এরকম থাকলে পরিবারের প্রধান কাজসমূহ উল্লেখ করো। পরিবার তোমার জন্য কি কাজ করে, পরিবার কি, পরিবারের কার্যাবলী বা প্রধান কাজসমূহ উল্লেখ করো। বা এরকম দিল যে একটা পরিবার তোমার সামাজিকীকরণে কিভাবে ভূমিকা রাখে, বা একটা পরিবার একটা শিশুর বৃদ্ধিতে, বা দেখা গেল যে একটা শিশুর সামাজিকীকরণে কিভাবে কাজ করে, এগুলো ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে আমাদের এই এই টপিক। এখন আসলে পরিবারের কার্যাবলীটা আমাদের গেল। এখন এই যে আমি গোল গোল দাগ দিয়েছি, এগুলোর একটা কারণ আছে। আমাদের পরিবার কিভাবে আমাদের হচ্ছিল গুরুত্ব দেয়, হ্যাঁ, পরিবারের প্রতি গুরুত্ব। আমরা বললাম কি পরিবারের কার্যাবলী মানে কি কাজ। এখন পরিবার আমাদের উপর কিভাবে গুরুত্ব দেয়। এখন তোমাদের পরীক্ষা প্রশ্ন এরকম আসতে পারে যে আমরা পড়েছি পরিবারের কার্যাবলী। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই পরীক্ষা প্রশ্ন আসলে পরিবার তোমাদের জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ, বা একজন মানুষের জীবনে পরিবারের গুরুত্বটা ব্যাখ্যা করো বা তুলে ধরো। তখন তোমরা কী করবে জানো? সিম্পল কয়েকটা পয়েন্ট দেখো। নাম্বার 1 দিবা, যখন আসবে যে পরিবারের গুরুত্ব বা তোমার জীবনে পরিবারের গুরুত্ব কী, তখন এরকম দিবা। প্রথম যেটা দিবা জৈবিক কাজ মেটানো, ওকে। তারপর কী দিবা? শিক্ষা ক্ষেত্রে ভূমিকা। তারপর কী দিবা? রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকা। তারপর দিবা কি? অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা। ধর্মীয় কার্যাবলীতে সহায়তা, নৈতিক কার্যাবলীতে সহায়তা, বিনোদনমূলক ব্যবস্থা, সামাজিকীকরণ। আর 2টা দিবা সন্তান উৎপাদন ও লালন পালন, শিশুর মানসিক বিকাশ। শেষ। এটা হচ্ছে তোমার কি বলতো? পরিবারের গুরুত্ব। এটা হচ্ছে এইটুকু, এই সবটুকু হচ্ছে পরিবারের কার্যাবলী। এবং যখন বলবে পরিবারের গুরুত্ব, তখন তোমরা যে পয়েন্টগুলো আমি গোল করে দিয়েছি ওগুলোর সাথে একটু মিলায়া দিবা, এবং সেই সাথে কী করবা? এই যে এই 2টা পয়েন্ট তোমরা অ্যাড করবা। সন্তান উৎপাদন ও লালন পালন, শিশুর মানসিক বিকাশ। ওকে, ক্লিয়ার? সো এবার আসো আধুনিক পরিবারের বৈশিষ্ট্য। আধুনিক পরিবারের বৈশিষ্ট্যটা একটু তোমাদের বুঝাই। এটা বইয়ে বা সাজেশনে পেতেও পারো, নাও পেতে পারো। এটা সম্পূর্ণ টপিকের বাইরে। হ্যাঁ, আধুনিক বলতে আমাদের বর্তমান সমাজে পরিবার ব্যবস্থা বোঝায়। তো বর্তমান সমাজে আমাদের বৈবাহিক চুক্তিতে একটা নিয়ন্ত্রণ হ্রাস চলে আসছে, যে যৌতুক প্রথা এটা কোথাও বেড়েছে, কোথাও কমেছে। এরপর হচ্ছে কি অর্থনৈতিক স্বাধীনতা। আমাদের আগে সমাজে পুরুষেরা সবকিছু অর্থনৈতিক কার্যাবলী করতো, কিন্তু বর্তমানে কি মেয়েরাও জব করতেছে, এবং তারা কি করতেছে নিজের ইচ্ছা মতো টাকা পয়সা উড়াইতেছে আর কি। তো শিথিল যৌন সম্পর্ক আগে যেরকম হইতো এখন কিন্তু এরকম আর হয় না। শিথিল যৌন সম্পর্ক কি বুঝতেছেন অবশ্যই। এরপর হচ্ছে ধর্মীয় স্বাধীনতা হ্রাস। কিন্তু এই যে বর্তমান যে পরিবারে এখানে কিন্তু ধর্মীয় যে স্বাধীনতা এটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মেয়েরা ইচ্ছা মতো পর্দা ছাড়া বেরোচ্ছে, ছেলেরা নিজের সুন্নতি লেবাস ঠিকঠাক করতেছে না। তো এটাই এখানে বোঝানো হয়েছে। তারপর সন্তান হচ্ছে প্রধান পরিবার, অর্থাৎ এই বর্তমান সমাজে সন্তানকেই পরিবারে একটু প্রধান, মানে খুব বেশি পাওয়ার দেওয়া হয়, যার কারণে অনেক সন্তান যে সুশিক্ষা পায় না। তারপর কি নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন। বর্তমানে এই যে পরিবার কাঠামো এখানে কিন্তু নারী পুরুষের সম্পর্কটা অনেক কমে যাচ্ছে। কেন? হয়তোবা একটা মেয়ে চাকরি করে এখন, সেক্ষেত্রে দেখা যায় যে সে কিন্তু তার স্বামীর কোনো কথা শুনতে রাজি না, কারণ সেও চাকরি করে, তারও একটা উপার্জন আছে। তো সুতরাং এটাই হচ্ছে আমাদের আধুনিক পরিবার। এবার আসো যে প্রশ্নটা আমাদের পরীক্ষা আসার জন্য বেশ গুরুত্বপূর্ণ, যে পরিবার বিবর্তন সম্পর্কে মর্গানের মতবাদ। হ্যাঁ, এই দেখো প্রশ্নের সময় এরকম থাকতে পারে, পরিবারের উৎপত্তি সম্পর্কিত মর্গানের তত্ত্বটি ব্যাখ্যা করো, বা পরিবারের বিবর্তন সম্পর্কে মর্গানের মতবাদটি ব্যাখ্যা করো। অথবা এরকম থাকতে পারে যে পরিবারের বিবর্তনের মতবাদটি ব্যাখ্যা করো, মর্গান নাও থাকতে পারে। তো তোমাদের এটা কি বুঝতে হবে? পরিবার সম্পর্কে হেনরি মর্গান কি মতবাদ দিছে এটা আমাদের একটু
বিস্তারিত আলোচনা করতে হবে। ওকে, সো হেনরি মর্গার ছিলেন একজন আইনজীবী। তার গ্রন্থ একটা ছিল। সো সেই গ্রন্থে তিনি আমাদের এই যে পরিবার সম্পর্কে তিনি বেশ পর্যবেক্ষণ এবং গবেষণা করেছেন, এবং তারপর তিনি যে বিষয়গুলা দেখেছেন সেগুলোকে ৫টি ভাগে ভাগ করে দেখেছেন। তার মধ্যে হচ্ছে কি, পরিবার যে একটা ক্রমান্বয়ে পরিবর্তন হয়, কিভাবে হয়? এটাই তিনি বলেছেন। ১ম হচ্ছে পরিবারের যে ধরনটা, হ্যাঁ? অর্থাৎ তিনি আমাদের পরিবার নিয়ে গবেষণা করেছে, উৎপত্তি ও বিকাশ নিয়ে গবেষণা করে তিনি যে বিষয়গুলা পেয়েছে ৫টা। ৫ ধরনের পরিবার তিনি লক্ষ্য করেছেন। কি, কি পরিবার? একটু দেখো, তোমাদেরকে বলি। ১ম হচ্ছে রক্ত সম্পর্কযুক্ত পরিবার, বা আমাদের হচ্ছে ক্যাংসাই গোয়িং ফ্যামিলি। অর্থাৎ একই গোষ্ঠীর ভাই-বোনের মধ্যে বিবাহ বন্ধনকে কি বলা হয়? কনসাইগুইং ফ্যামিলি বা রক্ত সম্পর্কযুক্ত পরিবার। প্রশ্নগুলো তোমরা মাথায় রাখবা ক বিভাগের জন্য। ক বিভাগে কিন্তু আসে এই প্রশ্নগুলা। সুতরাং এটা অবশ্যই মার্ক করে রাখবা প্রয়োজনে। কি? কংসাই বা রক্ত সম্পর্কযুক্ত পরিবার কি? আপন খালাতো বা ফুফাতো ভাই বোনের মধ্যে যে বিবাহ। তারপর হচ্ছে কি? দলগত পরিবার বা পুনালুয়ান ফ্যামিলি। দলগত কি? দলগত হচ্ছে আপন জ্ঞাতি সম্পর্কের কয়েকজনের সাথে একদল পুরুষের। অর্থাৎ দেখা গেল যে তোমার ২টা মামাতো বোনের সাথে বাইরের ২টা ছেলে বিয়ে হলো, অথবা তোমার ২টা ভাইয়ের সাথে, আপন ২টা মামাতো ভাই আছে, তার সাথে বাইরের 2টা মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু বিয়েটা একসাথে হচ্ছে। এটা হচ্ছে দলগত। ওকে? তারপর হচ্ছে কি? যুগল পরিবার। যুগল পরিবার বা হচ্ছে সিন্ডিয়াস মিয়ান ফ্যামিলি, যেটাই বলো, এগুলো আসে ক বিভাগে আসে। এগুলো তোমাদের পড়া উচিত। তো এটা কিরকম পরিবার দেখো? এটা হচ্ছে মূলত জোর বোঝায়। ২ এর মধ্যে যে বন্ধন, এটা বোঝায়। পূর্বে পরিবারের স্থায়িত্ব স্বামী-স্ত্রীর খেয়াল-খুশির উপর নির্ভর করত। জোর পরিবার বলতে একটি আ বিধিবদ্ধ বিবাহ রীতির আওতায় কেবল একজন পুরুষ আর একজন মহিলা বিবাহকে বোঝায়। কিন্তু এদিক থেকে মৌলিক পার্থক্য হচ্ছে এই বিবাহ ব্যবস্থায় পৃথক পরিবার গঠনে কোনো বিধান এখানে নেই। অর্থাৎ একটা স্বামী-স্ত্রী নামমাত্র বিয়ে করে, আনন্দ ফুর্তি করে যখন খুশি। এদের সম্পর্ক কোনো স্থায়ী নেই। যেকোনো সময় ভেঙে যেতে পারে। আমাদের ইউরোপ কান্ট্রিতে এটা বেশি চলে। এরপর কি হচ্ছে দেখো, পিতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝায়? সেই পরিবারকে বোঝায়, আমরা এর আগে বলেছি, যেখানে কি হয়? একজন পুরুষের সঙ্গে একজন মহিলার বিয়ে হয় এবং সেই পরিবারে পিতার বা ছেলের আধিক্যটা বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে। এরপর একক পরিবার, এটা আমরা জানি। তো এটাই হচ্ছে আমাদের মর্গান সাহেবের যে গবেষণা। যদিও এটা নিয়ে অনেক মতবাদ আছে। তো আরেকটা প্রশ্ন দেখো, আসার সম্ভাবনা অনেক বেশি। সামাজিক কাঠামোর পরিবর্তনের ফলে পরিবার কাঠামো ও কার্যাবলীর পরিবর্তন। তো আমরা জানি ফ্যামিলি শব্দটা কি? ল্যাটিন ফ্যামিলিয়া থেকে এসেছে। শিল্পায়ন ও নগরায়নের ফলে পৃথিবীর পরিবারে কাঠামোর পরিবর্তন হচ্ছে। স্থান, কাল, পাত্রভেদে পরিবারের কাঠামোর ও কার্যাবলীর পরিবর্তন দেখা যাচ্ছে। তো প্রশ্নসমূহ এরকম আসতে পারে দেখো, পরিবার কি? সামাজিক পরিবর্তনের ফলে পরিবার কাঠামো ও কার্যাবলীর পরিবর্তন আলোচনা করো। পরিবারের সংজ্ঞা দাও। সামাজিক পরিবর্তন, শিল্পায়ন ও শহরায়নের ফলে পরিবার কাঠামো কী ধরনের বর্ধিত হয় আলোচনা করো। এখন আসো পরিবারের সামাজিক কাঠামোর পরিবর্তনে। সামাজিক কাঠামো বলতে এখানে শিল্পায়ন ও শহরায়ন বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? শিল্পায়ন ও শহরায়ন। এর ফলে আমাদের পরিবারে কি হচ্ছে? কাঠামোগত এবং কার্যাবলী কি, কি পরিবর্তন? প্রথমে দেখো, শিল্পায়ন ও শহরায়ন, আমরা এটা প্রথম বর্ষ করেছি, খুব সহজ লাগে তোমাদের কাছে। যৌথ পরিবারের ভাঙ্গন। প্রথমে কি হচ্ছে দেখো, শিল্পায়ন ও শহরায়নের ফলে আমাদের যৌথ পরিবার এটা কিন্তু ভেঙে যাচ্ছে। সকলে শহরের দিকে ছুটছে, কাজের চেষ্টা করতেছে। তো এদিক থেকে দেখা যায় যে আমাদের ১৯ মিনিট হয়ে গেছে। ওকে। এদিক থেকে দেখা যায় যে আমাদের একটা কি হচ্ছে? যৌথ পরিবার ভাঙ্গন হচ্ছে, কাঠামোগত। তারপর কি হচ্ছে? পরিবারের যে সন্তানদের নির্ভরশীলতা। অর্থাৎ এখন কি হচ্ছে? একটা ছেলে বাইরে জব করে। এখন তার পরিবারের যে বাবা-মা, তারা কিন্তু ওই ছেলেটার উপর নির্ভর করবে। তারপর কি? নারী-পুরুষ উপার্জনের অংশীদারিত্ব। একটা নারী-পুরুষ কিন্তু এখন দুজনেই জব করে। দুজনেই কিন্তু উপার্জন করে এবং দুজনেরই কি হয়? একটা আ অংশীদারিত্ব হয়ে যায়। পরিবারের স্থায়িত্ব হ্রাস। এখন বর্তমানে মেয়েরা জব পাওয়ায়, তারা প্রতিনিয়ত স্যালারি পায়, টাকা পায়। তাদের মধ্যে একটা স্বাধীনতার ভোগ ঢুকেছে। যার কারণে হচ্ছে কি? একটা স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। যার কারণে কি হচ্ছে? স্থায়িত্ব পাচ্ছে না কোনো পরিবার। তারপর কি? পারিবারিক সম্পর্কের উপর প্রভাব। ওই যে আমরা যেটা বললাম,
যে এই যে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কার্যাবলী কি পরিবর্তন দেখো, পরিবারের ক্ষমতা হ্রাস। হ্যাঁ, অর্থাৎ আমাদের পরিবারের ক্ষমতাটা থাকছে না আগের মতো, যেহেতু একক পরিবার হয়ে যায় সে। তারপর কি হচ্ছে, শিক্ষার উপর প্রভাব পড়তেছে, নিরাপত্তার উপর প্রভাব পড়তেছে, বিনোদনের উপর প্রভাব, সাংস্কৃতিক জীবনের উপর প্রভাব, এগুলো তোমরা জানো। ওকে, সো আমরা পরিবার শেষ করলাম, এবার আসলাম বিবাহ। আমরা কি বলেছিলাম শুরুতে বলো তো? পরিবার, বিবাহ, জ্ঞাতি সম্পর্ক, জীবনধারা এবং লিঙ্গ। তার মধ্যে আমাদের পরিবার শেষ, এখন আমরা বিবাহ। বিবাহ বলতে বয়সপ্রাপ্ত নারী পুরুষের মধ্যে এমন একটি চুক্তিকে বোঝায় যার মাধ্যমে তার বৈধ যৌন সম্পর্ক স্থাপন করে এবং একসাথে বসবাস করার সামাজিক স্বীকৃতি লাভ করে। নর-নারীর বৈধ দাম্পত্য বন্ধনকে কি বলা হয়? বিবাহ বলে। সমাজবিজ্ঞানী ম্যালানস্কির মতে, অর্থাৎ সামগ্রিক বিবাহ হলো যৌন মিলনের অনুমোদন, সন্তান জন্মদান ও তাদের রক্ষণাবেক্ষণের একটি কি চুক্তির সম্পর্ক। এখন আসলে বিবাহ বিচ্ছেদের কারণ প্রশ্ন থাকতেই পারে। বিবাহ বিচ্ছেদের কারণ কি? বাংলাদেশে বর্তমানে বিবাহ বিচ্ছেদ অনেক হচ্ছে। তো বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যৌতুক প্রথা। এটা হচ্ছে বিবাহ থেকে বিচ্ছেদের কারণ। দ্বিতীয় হচ্ছে নিম্ন অর্থনৈতিক অবস্থা। তারপর নৈতিক শিক্ষার একটা অভাব আছে আমাদের মধ্যে। আবার এগুলা কি, আমরা সকলেই প্রাপ্তবয়স্ক, এই বিষয়গুলো আমাদের ভেঙে দেওয়ার কোনো আমি প্রয়োজন মনে করতেছি না। তোমরা অবশ্যই কিন্তু বুঝতেছো এটা। এটা কিন্তু তোমরা বুঝতেছো যে এখানে কি বলা হয়েছে? সন্দেহ প্রবণতা, পারস্পরিক ভুল বোঝাবুঝি, মানসিক সমস্যা, আচরণের সমস্যা, ব্যক্তির সংখ্যা, যান্ত্রিক জীবনযাত্রা, এগুলা তোমরা কিন্তু বুঝতেছো। তোমরা সকলে প্রাপ্তবয়স্ক, সুতরাং এই বিষয়টা আমরা একটু অ্যাভয়েড করলাম। হ্যাঁ, এবার আসো যে এটা হচ্ছে কারণ, বিবাহ বিচ্ছেদের কারণ। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসতেই পারে। দেখো, বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণসমূহ আলোচনা চিহ্নিত করে সমাজ জীবনে বিবাহ বিচ্ছেদের প্রভাব বিশ্লেষণ করে। বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ কেন হয় বা এর প্রভাব তুলে ধরে। এটা হচ্ছে বিবাহ বিচ্ছেদের কারণ। এবার আসলে প্রভাবটা কীভাবে হয়? প্রথম হচ্ছে সামাজিক সমস্যা। একটা মেয়ের যখন ডিভোর্স হয় তখন কিন্তু সমাজ থেকে বিভিন্ন চাপ হয়। তারপর কী হয়, মানসিকভাবেও তাকে অনেকে টর্চার করে, শারীরিকভাবেও অনেকে টর্চার করার চেষ্টা করে। আবার নতুন করে যে বিয়ে করবে, পূর্ণ বিবাহ, এটাও কিন্তু হয় না। তারপর কী হয়, সন্তান একটা স্নেহ থেকে বঞ্চিত হলে সন্তান প্রতিপালনে একটা সমস্যা হয়। মোট কথা কি, একটা অশান্তিপূর্ণ জীবনযাপন হয়ে যায়। হ্যাঁ, তো এখানে তোমরা দেখো, আমি কিছু পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টগুলো তোমাদের সহজ হবে। বিবাহ বিচ্ছেদের কারণ ১ নম্বর কি? যৌতুক প্রথা। তারপর আচ্ছা, এটা বাদ, এটুকু তোমরা যদি বুঝে থাকো। এখন এখানে দেখো, একটা প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে। লুকিয়ে কি? দেখো, প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় এরকম আসে যে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণ তো বললাম, তো প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ কিভাবে প্রতিরোধ করা যায়, বা এরকম কিছু একটা প্রশ্ন যদি আসে, তোমরা কি দিবে বলো তো? এই যে কারণ, এই কারণটা জাস্ট একটু বানিয়ে দেবে। প্রথম কি দিবে? যৌতুক প্রথা রোধ। আমাদের যৌতুক প্রথা রোধ করতে হবে। দ্বিতীয় কি? নৈতিক শিক্ষার অভাব। আমরা বলি না, আমরা কি বলবো? শিক্ষার প্রসার ঘটাতে হবে। তারপর কি দেবো আমরা? যে সন্দেহ প্রবণতা কমাইতে হবে। তারপর কি করতে হবে? পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান। তারপর আমরা কি দেবো? মানসিকভাবে কি করতে হবে? আমাদের শক্ত হতে হবে। তারপর কি? আমাদের আচরণগত ঠিক রাখতে হবে বা নৈতিক শিক্ষা রাখতে হবে। তারপর কি হবে? আমাদের যে ব্যক্তিগত সংঘাত দূরীকরণ। পরের ২ পয়েন্ট কি দেবো? যান্ত্রিক জীবনযাত্রার মান কি সুবিধাজনক ব্যবহার বা এরকম কিছু একটা দেবো। এগুলো হচ্ছে কি, আমরা বিবাহ বিচ্ছেদ আমরা নির্ধারণ করতে পারবো এই কয়টা পয়েন্ট থেকে। ওকে, আজকের ক্লাসটি মূলত এই জন্য আমরা নিচ্ছি যে একটা প্রশ্নের ভিতরে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা রাখছি। তো আমাদের পরিবার বিবাহ শেষ। এখন তোমাদের সংক্ষিপ্ত একটা আইডিয়া দেই যে বিবাহের প্রকারভেদ বা বিবাহ কত প্রকার, কি কি। তো বিবাহ বিভিন্ন প্রকার আছে, আমি একটু বলি। একটা হচ্ছে একক বিবাহ, অর্থাৎ একজন পুরুষ একজন মহিলার মধ্যে যে বিবাহ হয়। তারপর হচ্ছে কি বহু বিবাহ, বহুপত্নিক বিবাহ, এগুলো বই আছে, তোমরা দেখে নেবে। এবার আসো জ্ঞাতি সম্পর্ক। আমাদের পরিবার শেষ, বিয়ে শেষ। এবার আসছি আমরা জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক পদ্ধতি অবতারণা হয়েছে আত্মীয়তার সম্পর্ক বোঝাতে। আমেরিকান নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান কি করেছে, তার গ্রন্থে সর্বপ্রথম এই যে ফোনে তো আমি দেখতেছি, লেখাটা ধরতে পারতেছি না, কিনশিপ শব্দটি ব্যবহার করেছেন। ইংরেজি কিনশিপ শব্দ কিন অর্থাৎ জ্ঞাতি বা আত্মীয়, শিব অর্থ সম্পর্ক, জ্ঞাতি বা আত্মীয়তার সম্পর্ক বোঝায়। জ্ঞাতি সম্পর্ক বলতে মূলত আত্মীয়তার সম্পর্ক বোঝায় নিজের মধ্যে। হ্যাঁ,
তো জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদ দেখো। নাম্বার ১, জ্ঞাতি সম্পর্কের যে প্রকারভেদ, বৈবাহিক বন্ধন। আমরা বৈবাহিক বন্ধনের মাধ্যমে যে জ্ঞাতি সম্পর্কগুলো পাই সেগুলো কি কি বলতো? সেগুলো হচ্ছে আমাদের যেমন ধরো মা, বাবা, তার মধ্যে তোমার হচ্ছে শ্বশুর, শাশুড়ি, সন্তান ইত্যাদি। এরপর রক্ত সম্পর্কে কি পাই আমরা বলতো? দাদা, দাদি, নানা, নানি, সন্তান, মা, বাবা ইত্যাদি। তারপর কি কাল্পনিক বন্ধন, আমি একজনকে ফ্রেন্ড ভাবি, তার সাথে বোনের মতো দেখি, হ্যাঁ, এগুলো হচ্ছে কাল্পনিক সম্পর্ক। তারপর কি প্রথাগত, তোমরা এখানে প্রথাগত দেওয়ার পরে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক, বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক দিতে পারো, অথবা প্রথাগত দিতে পারো কিরকম? শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক কি বলতো? একটা শ্রেণী সাথে আরেকটা শ্রেণী যে আমি একটু বলি, এই যে এই শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কটা হচ্ছে মূলত দূরত্ব অনুসারে, হ্যাঁ, নিজের আত্মীয়দের মধ্যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এবং সবাইকে একই নাম দেওয়া হয়। যেমন ভাইদের সকলকে ভাই, বোনদের সকলকে বোন ডাকা হয়, হ্যাঁ, এইরকম একটা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। আর বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক কি? বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক হচ্ছে যে আত্মীয়দের মধ্যে নির্দিষ্টভাবে একটা উপাধি দেওয়া হয়, যেমন ভাইয়ের ছেলে ভাতিজা, পিতার ভাই চাচা ইত্যাদি। ওকে, তো প্রশ্ন সম্পর্কে থাকতে পারে যে জ্ঞাতি সম্পর্কের ধরনসমূহ লেখো, বা জ্ঞাতি সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক কি, যে জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদগুলো লেখো। প্রকারভেদ, ধরন এগুলো কি একই, একটু মাথায় রাখবে, তাছাড়া সমস্যা হবে। আচ্ছা, মর্গানের মতে প্রশ্ন থাকতে পারে যে মর্গানের মতে আমাদের হচ্ছে হলো জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদ। আমরা যেমন বিবাহের ক্ষেত্রে দেখলাম না, তো মর্গানের ক্ষেত্রে অনলি এই যে এই দুইটা শ্রেণী, আমরা এখানে কি বললাম? শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক আর বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। মর্গানও ওই দুইটাই শুধু একটু বাণী পরিবর্তন করেছে, শ্রেণীবাচক জ্ঞাতি সম্পর্ক আর বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। পরীক্ষায় যদি তোমাদের আসে যে মর্গানের মতে জ্ঞাতি সম্পর্কের মতবাদটি ব্যাখ্যা করো, বা মর্গানের জ্ঞাতি সম্পর্কের উপর মতবাদটি ব্যাখ্যা করো, তখন তোমাদের এত কিছু দিতে হবে না, জাস্ট এই দুইটা তোমাদের দিতে হবে, শেষ, আর কিছু দেওয়ার দরকার নেই। তা আমি এই জন্য তোমাদের গ্রুপে বললাম যে আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আমি একটা করে প্রশ্নের উত্তর ভিতরে অনেকগুলো প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছি, এগুলোকে তোমাদের মনে রাখতে হবে, প্রয়োজন মার্ক করে রাখতে হবে, তাছাড়া সমস্যা। এবার আসো পেজ 4, সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা ও গুরুত্ব। আমাদের সমাজ জীবনে বা আমাদের জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব কি? যেমন ধরো, তোমার যদি জ্ঞাতি সম্পর্ক না বলে আমরা আত্মীয় সম্পর্ক বলি, প্রথম হচ্ছে কি পরিবার গঠন। আমাদের পরিবার গঠনে অবশ্যই জ্ঞাতি সম্পর্কের প্রয়োজন। তারপর কি আমি যদি বিবাহ করি, তাহলে কি করতে হবে? আমাদের অবশ্যই আত্মীয়তা লাগবে, আত্মীয়দের লাগবে। তারপর একাকিত্ব দূরীকরণে, চাকরির ক্ষেত্রে কিন্তু আজকাল দেখা যায় বিভিন্ন জায়গায় রেফারেন্সের চাকরি হচ্ছে, অর্থাৎ জ্ঞাতি সম্পর্ক বা আত্মীয়র দরকার পড়তেছে। এরপর হচ্ছে রাজনৈতিক একটা সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্রে আছে, শিক্ষা ক্ষেত্রে, রাষ্ট্র গঠনে, বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিপদ থেকে রক্ষা, আচার অনুষ্ঠানে, সামাজিক শান্তি বজায়, সামাজিক কাঠামো সৃষ্টি, সামাজিক সম্পর্ক সৃষ্টি ইত্যাদি। প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের সমাজে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব বর্ণনা করো, অথবা থাকতে পারে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা আমার বা আমাদের সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা বা গুরুত্ব তুলে ধরো। ওকে, আমাদের পরিবার শেষ, বিবাহ শেষ, জ্ঞাতি সম্পর্ক শেষ। এবার আসো বংশধারা। বংশধারা বলতে বংশের ধারাকে বোঝায়, অর্থাৎ কোনো ব্যক্তির বর্তমানে পূর্বপুরুষদের সাথে তার সম্পর্কের যে ধারা, সেটা হচ্ছে কি বংশধারা। ফোর্সের মতে একজন ব্যক্তি তার পিতামাতার সম্পর্ক ও পূর্বপুরুষদের সাথে ব্যক্তির সম্পর্ককে বংশধারা বলা হয়। আর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানের মতে কি পূর্বপুরুষদের সাথে ব্যক্তির সাথে পূর্বপুরুষদের সম্পর্কের বোঝানোর জন্য যে প্রত্যয়টি ব্যবহার করা হয় তাকে বংশধারা বলা হয়। আসলে বংশধারা বলতে তো আমরা যদি এমনি থেকে বলি তোমাদের বোঝানোর জন্য, সেটা হচ্ছে কি তুমি কোথা থেকে আসছো ইত্যাদি, তোমার বংশে কি কি ছিল না ছিল, কি ছিল, এগুলো হচ্ছে বংশধারা। তো বংশধারার নীতিগুলো বা শ্রেণীগুলো, তো বংশধারার নীতি বা শ্রেণীবিভাগ, প্রশ্নটা এরকমভাবে আসতে পারে, বংশধারার নীতিগুলো উল্লেখ করো, বংশধারার শ্রেণীবিভাগগুলো তুলে ধরো। এখন বংশধারার যেই নীতিগুলো, প্রথম নম্বর হচ্ছে একসূত্রীয় বংশধারা, পিতৃসূত্রীয়, মাতৃসূত্রীয় এবং দ্বিপাক্ষিক বা দ্বৈত ধারা। এখন
এখানে তোমাদের একটু ধারণা দিতে কি এক সূত্র কি? এক সূত্র বলতে একটি গোত্র, কম বা গোষ্ঠীকে বোঝায়। অর্থাৎ তারা বিশ্বাস করে যে তারা ওই গোত্র থেকেই চলে আসছে। হ্যাঁ? এটাই তারা বিশ্বাস করে। তারা পূর্বপুরুষ আ তাদের পূর্বপুরুষ মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। কিন্তু তারা বিশ্বাস করে তারা একটা বংশ ধরে আসছে এটুকুই। আরেকটা কি পিতৃসূত্র। এখানে এই পিতৃসূত্রীয় বংশের যারা তারা মূলত পিতা বা আমরা বাংলাদেশের যে লোকজন এটা কিন্তু আমরা পছন্দ করি যে আমার বাবা এটা ছিল, তার বাবা এটা ছিল, তার বাবা এটা ছিল। এইভাবে তারা বিশ্বাস করে যে তাদের বংশধারা কোনো একটা পিতা থেকে চলে আসছে। যেমন আদি পিতা আমরা মুসলমান বিশ্বাস করি যে আদি পিতা আদম থেকে আমাদের বংশধারা। ওকে? আবার এক জাতীয় আছে তারা বিশ্বাস করে মাতৃসূত্রীয় বংশধারা। অর্থাৎ তারা মায়ের পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। তারা মনে করে তাদের পরিবার, তাদের যে বংশ চলে আসতেছে সেটা হচ্ছে কি মায়ের সূত্র ধরে। এবং দ্বিপাক্ষিক বা দ্বৈত বংশধর এটা মূলত হচ্ছে যে তারা বিশ্বাস করে যে বাবা-মা উভয়ই বা তাদের বংশধারার থেকেই চলে আসছে বা তাদের আদি পিতা, আদি মাতা যেটা আমরা বলি মুসলিমরা এটাই। ওকে? তো বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কি হয়? বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বংশধারা ব্যবস্থা আ বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বংশধারার যে অবস্থা বা ব্যবস্থা যেটাই বললাম, তো এটা আমার মনে হয় আসতে পারে পরীক্ষায়। এখন কোনো সাজেশন বা বই কিন্তু এটা সাজেস্ট করে নাই। এটা সম্পূর্ণ আমার সাজেস্ট করা। তো হচ্ছে যে পুত্র সন্তানদের সম্পত্তির আধিক্য। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে বংশধারা যে প্রভাবটা চলে সেটা কি? ১ম নম্বর হচ্ছে পুত্র সন্তানদের সম্পত্তির আধিক্য। এটা শুধু আমাদের মুসলিম না, হিন্দুদের মধ্যেও এই বৈষম্যটা চলতেছে যে আমাদের ছেলেরা বেশি সম্পত্তি পায়। এরপর কি? পাত্র-পাত্রীর নির্বাচন। পাত্র-পাত্রীর নির্বাচন বর্তমানে বাংলাদেশের নিয়ম। এখানে আমি কি বলছি? বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বর্তমানে পাত্র-পাত্রীর নির্বাচনে কিন্তু আ পিতৃকুলের পাশাপাশি মাতৃকুলেরও এখন খোঁজখবর নেওয়া হয় কিন্তু। হ্যাঁ? তারপর নামের শেষে বর্তমানে কি করা হয়? পিতার নাম যুক্ত করা হয়। তারপর হচ্ছে মাতৃবংশের যে প্রভাব, পিতৃকুলের চেয়ে কি বলা হয়? আমাদের লোকেরা এখন দেখে যে মেয়ের আ যে বংশটা তারা আসলে কিরকম, পড়াশোনা কতদূর, এই যে বিষয়গুলা। তাদের সকল দায়িত্ব আমাদের বর্তমানে বংশধারার সকল দায়িত্ব কি পিতাই নেয়। মায়েরা কিন্তু সেরকম দায়িত্ব নেয় না। তারপর কি হচ্ছে আমাদের বোন, ভাগ্নে-ভাগ্নির প্রতি যত্ন নেওয়া। এটা হচ্ছে কি দেখো, বর্তমানে আমাদের যে বংশধারা বা জেনারেশন চলতেছে, বোন ও ভাগ্নে-ভাগ্নির প্রতি যে যত্ন, যে আ এদেশের মেয়েরা দেখা যায় বেশিরভাগ স্বামী গৃহে থাকে বা পিতৃবাসে যেটা আমরা এর আগে পড়লাম। তো দেখা যায় যে বাবার সম্পত্তিতে তাদের কিন্তু একটা অধিকার থাকে। তো মামারা কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে তাদের বোন এবং ভাগ্নে-ভাগ্নির প্রতি একটা যত্ন নেয়। কারণ তারা সম্পত্তির ভাগটা তো নিবেই মাস্ট বি। তার সাথে একটু চেষ্টা করে বেশিই নেওয়ার। হ্যাঁ? তারপর হিন্দু সম্পত্তিতে কেবল পুত্রের অধিকার। হ্যাঁ, বর্তমানে হিন্দু সমাজে যেটা চলতেছে, পুত্রেরাই বেশি আ তাদের সম্পত্তি নেয়। হিন্দু মেয়েরা এখন সম্পত্তি পায় না বললেই চলে। তো প্রশ্ন বলে এরকম আসতে পারে বাংলাদেশের জীবনে বা সমাজ ব্যবস্থায় বা সমাজ জীবনে বংশধারা ব্যবস্থাগুলো উল্লেখ করে প্রশ্ন দেওয়া আছে, তোমরা পড়ে নিও। এবার আসো আ লিঙ্গ, লিঙ্গর ধারণা বা অসমতার ধারণা ইত্যাদি সংজ্ঞা। তোমরা সকলে প্রাপ্তবয়স্ক, এটা তোমরা বুঝতে পারতেছো। লিঙ্গ বা জেন্ডার। নারী পুরুষের সামাজিক সম্পর্ক হচ্ছে জেন্ডার, যে শারীরিক পার্থক্য নিয়ে নারী ও পুরুষ জন্মগ্রহণ করে এবং তা সমাজ ও সংস্কৃতি যখন এই পার্থক্য ও অন্যান্য নানা কারণে তাদের উপর আরোপ করে উভয়কে পৃথক করে ফেলে, তখন তা হয়ে ওঠে জেন্ডার বা লিঙ্গ। লিঙ্গ বৈষম্য বা অসমতার সংজ্ঞা। আমরা এতক্ষণ পড়লাম লিঙ্গের সংজ্ঞা, এবার আমরা পড়ব লিঙ্গ বৈষম্য বা অসমতা। ২ টার মধ্যে একটা পরীক্ষা আমাদের আসতে পারে। তো ১ম নাম্বার হচ্ছে লিঙ্গ বৈষম্য হলো এমন একটি সামাজিক ঘটনা যেখানে আ লিঙ্গের ভিত্তিতে মানুষকে সমানভাবে বিবেচনা করা হয় না। আরেকটা সংজ্ঞা দেখো, লিঙ্গ বৈষম্য বলতে নারী পুরুষের মধ্যে বিদ্যমান অসমতা যা সমাজ কর্তৃক নির্ধারিত আরোপিত এ ধরনের বৈষম্যমূলক আচরণকে বোঝায়, যেটা আমাদের বর্তমান সমাজে আমরা অনেক দেখতে পাই। অর্থাৎ লিঙ্গ বৈষম্যটা কি? আমরা এই যে ছেলেরা এবং মেয়েরা, এটা হচ্ছে তোমরা যদি বাইরের কান্ট্রিগুলোতে যাও সেখানে দেখবা যে ছেলে-মেয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য আমরা পাই না। সকলে সমান অধিকার নিয়ে চলে। তো বাংলাদেশে আ লিঙ্গ বৈষম্যটা এখানে মূলত নারীদেরকে টার্গেট করে এই টপিকটা দেওয়া হয়েছে। যে আমরা নারীদেরকে অবহেলার চোখে দেখি।
হ্যাঁ? তো এই বিষয়টা নিয়ে আমাদের কি হয়? এই টপিকটা দেওয়া হয়েছে। তো লিঙ্গ বৈষম্যের কারণ বা উপাদানগুলো। প্রশ্ন এরকম থাকতে পারে, লিঙ্গ বৈষম্যের কারণগুলো ব্যাখ্যা করো বা উপাদানগুলো তুলে ধরো, বা প্রশ্ন থাকতেই পারে। একটু ঘুরিয়ে দিল। বাংলাদেশে লিঙ্গ বৈষম্যের উপাদানগুলো বা কারণগুলো। তো কি দেখো? নাম্বার ১, আ ন নারীদের শিক্ষার অনগ্রসরতা। নারীরা আবার ঠিকঠাক শিক্ষা পাচ্ছে না। তারপর কি পুরাপুরি অধিকার দেওয়া হচ্ছে না। তারপর কি হচ্ছে, নারীদের কাজের মর্যাদার কি না দেওয়া। তারপর নারীদের বিকাশ লাভের সুযোগ কম, যথাযথ নারীর উন্নয়ন ব্যবস্থার অভাব, অসচেতনতা ও কুসংস্কার, বংশ রক্ষা। তো আমাদের ছেলে সন্তানকে কি করা হয়? আমাদের উপার্জনকারী ভাবা হয়। বৃদ্ধ বয়সে ছেলে সন্তানের উপর নির্ভর হওয়া, এটা আমাদের একটা মানসিক ইয়া। তাদের নারীদের নিরাপত্তার অভাব, প্রশাসন ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কম, নারীদের সাথে আইনসম বাস্তবায়নের ত্রুটি। তো এখানে বিষয় হচ্ছে কি দেখো, লিঙ্গ বৈষম্য যদি থাকে তোমরা স্টেপ ধরে নেবা আমাদের বর্তমান সমাজে নারীরা কিভাবে অবহেলিত, যে কারণগুলো, এই কারণগুলো তোমরা তুলে দেবে। এখন প্রশ্ন থাকতেই পারে, এখানে দেখো আমি কিছু টিক মার্ক দিছি। তো তোমাদের একটা হোমওয়ার্ক আজকে থাকবে, সেটা হচ্ছে কি, লিঙ্গ বৈষম্য দূরীকরণের উপায়সমূহ। আমাদের সমাজে যে লিঙ্গ বৈষম্য হয়, এটার পরে দূরীকরণের জন্য একটা উপায়, কি উপায় আমাদের করতে হবে। তো এখানে আমি কিছু পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টগুলো একটু তোমরা আপগ্রেড করে হোমওয়ার্ক হিসেবে অবশ্যই গ্রুপে দেবে। প্রথম কি, নারীদের শিক্ষার অনগ্রসরতা, আমরা দেবো কি, নারীদের শিক্ষার প্রসার। তারপর কি দেবো দেখো, আমি মার্ক দিছি পুরাপুরি অধিকার না দেওয়া, আমরা দেবো নারীদের মানবাধিকার রক্ষা করা। তারপর আমরা এরকমভাবে পয়েন্টগুলো সাজাবো। অসচেতন ও কুসংস্কার, আমরা দিতেই পারি এখানে একটা পয়েন্ট, যে নারীদের কুসংস্কার দূরীকরণ। নারীদের নিরাপত্তা আমরা দিতে পারি কি, নারীদের নিরাপত্তার ব্যবস্থা। এরকম আমরা পয়েন্ট বানিয়ে আমরা কি দিতে পারি, যে পরীক্ষা প্রশ্ন আছে, বাংলাদেশে লিঙ্গ বৈষম্য দূরীকরণের উপায়সমূহ আলোচনা করো, বা একজন সমাজকর্মী হিসাবে তুমি কিভাবে লিঙ্গ বৈষম্য দূরীকরণ করবে বা দূর করবে। তো আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই তুমি যদি ঠিক এমনভাবে পয়েন্টগুলো সাজানো আছে, তুমি কিন্তু একটা প্রশ্নের উত্তর যদি পড়ো, ঘুরিয়ে পেঁচিয়ে যাই আসুক, তুমি কিন্তু উত্তর দিতে পারবে, কিন্তু তোমাকে বুঝতে হবে। এজন্য আমি শুরুতে বলেছি, তুমি নৃবিজ্ঞান যদি পড়তে চাও, সাজেশন না কিনে অবশ্যই নৃবিজ্ঞান বইটা কেনো। এবার আসো লিঙ্গ বৈষম্যের প্রভাব বা কুফল। আমাদের লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে কি হচ্ছে, শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা। ওই যে ওই বিষয়গুলা, তোমরা এগুলো একবার পড়লেই বুঝতে পারবা। নারীদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, নারীদের প্রতিভার বিকাশ ব্যাহত হচ্ছে, কুসংস্কার বৃদ্ধি পাচ্ছে। এই যে এই বিষয়গুলো দেখো, এই বিষয়গুলো কিন্তু লিঙ্গ বৈষম্যের যদি কারণ পড়ো, তোমরা কি পাচ্ছ, বৈষম্যর কারণগুলো বা ওটা দূর করার উপায় পাচ্ছ। এখান থেকে কিন্তু পাচ্ছ। আবার এইখান থেকে দেখো, এই মার্ক করা যে অপশনগুলো আমি দিছি, নারীদের স্বার্থে আইনসমূহ, এই যে মার্কগুলো আমি টিক চিহ্ন দিয়ে দিছি, এটাই দেখো এখানে লিঙ্গ বৈষম্যের প্রভাব বা কুফল কিভাবে প্রভাব ফেলে, শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা। আমরা কারণ কি দিছিলাম, নারীদের শিক্ষার অনগ্রসরতা, যার কারণে কি হচ্ছে, আমাদের নারী শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তারপর কি হচ্ছে দেখো, এই যে আমরা কি দিয়েছিলাম ২ নম্বর পয়েন্ট, নারীদের পুরাপুরি অধিকার না দেওয়া। তো প্রভাবটা কি, নারীদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই যে একই বিষয়গুলা তুমি যদি এটা যদি ঠিকমতো রাখতে পারো, লিঙ্গ বৈষম্য থেকে যে প্রশ্ন আসুক না কেন তুমি সাজিয়ে দিতে পারবে। এবং তুমি যে অতিরিক্ত ৩ টা প্রশ্ন নজর রাখবে। তুমি পড়তেও পারো, না পড়তে পারো, এটা তোমার ব্যাপার। বাংলাদেশের বিবাহের সমসাময়িক ধারা, বিবাহের প্রকারভেদ, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে একক বিবাহ, তারপরে দ্বৈত বিবাহ ইত্যাদি। এগুলো বিভাগের জন্য আরকি। আর জ্ঞাতি সম্পর্কের সংগঠন সমূহ বিশ্লেষণ করা। এর সংগঠনটা কি, ওই যে বাবা-মা, এটা সেটা, এগুলা খুব সহজ, চাইলে দেখতে পারো। আর যেসব সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে মুখস্থ রাখতে হবে, পরিবার কাকে বলে, বিবাহ কাকে বলে, জ্ঞাতি সম্পর্ক কাকে বলে, লিঙ্গ বৈষম্য কি, বৈবাহিক বন্ধন কি, তোমার হচ্ছে বংশধারা কাকে বলে, এ এ এগুলো তোমাকে মুখস্থ, এখানে বংশধারা লেখা হয় না, তোমরা নোট করে নিও। তার মধ্যে একক পরিবার কাকে বলে, মাতৃকেন্দ্রিক পরিবার কাকে বলে, পিতৃবাস, মাতৃবাস পরিবার কাকে বলে, যৌথ পরিবার, এগুলো সংক্ষিপ্ত বিভাগের জন্য তোমরা পড়ে নিও। তো আজকের ক্লাসটি অনেক বড় হলো, এবং অবশ্যই তোমরা এটা পুরোটা দেখবা, মার্ক করে নেবা। হ্যাঁ, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই নেক্সট কোনো ক্লাস নিয়ে, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।